রাত ৮টা। সাজ্জাদ হোসেন অফিসের টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেবার চেষ্টা করছেন। গত রাতে এক ফোঁটাও ঘুমোননি। দিনের বেলায়ও ঘণ্টাখানিকের মতো শোবার সময় পাওয়া যায়নি এবং খুব সম্ভবত আজ রাতও তার জেগে কাটবে। লোহার রড হাতে সেই নগ্নগাত্র আগন্তুক তার সর্বনাশ করে দিয়েছে। পুলিশ বাহিনীর নাকের ডগায় আরেকটি খুন হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, একটি লোক রোজ রাতে লোহার রড হাতে একই জায়গায় ঘোরাঘুরি করবে, অথচ তাকে ধরা যাবে না। এটা কেমন কথা? স্যার, আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে চান। সাজ্জাদ হোসেন টেবিল থেকে মাথা তুললেন। তার আড়দালি দাঁড়িয়ে আছে। এই লোকটির কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তাকে বলে দিয়ে এসেছেন যেন কিছুতেই আগামী 2 ঘন্টার মধ্যে তাকে ডাকা না হয়, অথচ 10 মিনিট পার না হতেই ব্যাটা ডাকতে এসেছে। তিনি বরফ শীতল গলায় বললেন, বলো আমি নেই। স্যার, আমি বলেছি যে আপনি আছেন, তাতে অসুবিধে নেই। এখন গিয়ে বলো যে আমার আগের কথাটা ঠিক না। উনি আসলে নেই, কোথায় গিয়েছেন কেউ জানে না। স্যার, উনি একজন সাংবাদিক, পত্রিকা অফিস থেকে এসেছেন। সাজ্জাদ হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সাংবাদিকদের বিরাগভাজন হবার মতো সাহস তার নেই। পত্রিকায় দীর্ঘ আর্টিকেল বের হয়ে যাবে পুলিশ অফিসারের দুর্ব্যবহার। আসতে বলো, আর শোনো, 2 কাপ চা দিতে বলো। সাংবাদিক ভদ্রলোকের নাম মীর উদ্দিন। ভদ্রলোক শুধু যে পেশায় সাংবাদিক তা নয়, চেহারায়, পোশাকে, এমনকি হাবভাবেও সাংবাদিক। প্রশ্নের ধরন ডিটেকটিভের মতো। প্রতিটি বাক্যের শেষে একটি খোঁচা আছে, যা ঠিক সহ্য করা মুশকিল। সাংবাদিক কাজেই সহ্য করতে হবে এবং কিছুতেই চটানো যাবে না। মীর উদ্দিনের কাছ থেকে জানা গেল যে একটি সাপ্তাহিক পত্রিকা নগ্নগাত্র বিভীষিকা এই শিরোনামে একটি প্রচ্ছদ কাহিনী ছাপবে। কাজেই পুলিশের বক্তব্যটি শোনবার জন্য তিনি দয়া করে এখানে তশরিফ রেখেছেন। আমার প্রশ্নের জবাব দিতে আপনার কোনো আপত্তি নেই তো? না, নেই। প্রশ্ন করুন। নগ্নগাত্র ব্যক্তি প্রসঙ্গে আপনার কি ধারণা? তেমন কোনো ধারণা নেই। পাগল টাগল হবে আর কি। তাকে পাগল বলার পেছনে আপনার যুক্তি কি? একটাই যুক্তি, কোনো সুস্থ মাথার লোক একটা লোহার রড নিয়ে খুন খারাপি করে বেড়াবে না। কেন, সুস্থ লোকেরাও তো খুন খারাপি করে। তা করে, কিন্তু তার পেছনে কোনো মোটিভ থাকে। এর কাণ্ড কারখানার পেছনে কোনো মোটিভ নেই। বুঝলেন কি করে মোটিভ নেই? হয়তো মোটিভ আছে, আপনারা ধরতে পারছেন না। সাজ্জাদ হোসেনের বিরক্তির সীমা রইল না। এ তো মহা তেরাদের পাল্লায় পড়া গেল, জ্বালিয়ে মারবে মনে হচ্ছে। নগ্নগাত্রকে নিয়ে পুরানা পল্টন এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে, সেটা কি আপনি জানেন? না, জানি না। কি গুজব? সেটা আপনি নিজেই কষ্ট করে জেনে নেবেন, কারণ পুলিশের উচিত শহরের চালু গুজবগুলোর প্রতি লক্ষ্য রাখা। কি উচিত না? সাজ্জাদ হোসেন জবাব দিলেন না। এই লোকের সঙ্গে যত কম কথা বলা যায় ততই ভালো। এখন আপনি দয়া করে বলুন, লোকটিকে ধরবার ব্যাপারে পুলিশ বাহিনী কি চূড়ান্ত রকমের ব্যর্থতার পরিচয় দেয়নি? না, ধরবার চেষ্টা হচ্ছে। শিগগিরই ধরা পড়বে, হয়তো আজ রাতেই ধরা পড়বে। আচ্ছা, বিদেশে অপরাধীকে ধরার জন্য টেন্ডু পুলিশ কুকুর আছে। এরা গন্ধ শুকে শুকে অপরাধীকে ধরে ফেলে। এখানে তেমন কিছু নেই। না, নেই, কারণ এটা বিদেশ নয়, বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের তো পুলিশ বাহিনীর একটা মাউন্টেড রেজিমেন্ট আছে, যার প্রতিটি ঘোড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা। অপ্রয়োজনীয় ঘোড়ার পেছনে এত টাকা খরচ না করে 2-1টা শিক্ষিত কুকুর কি কেনা যায় না? আমাকে এসব বলছেন কেন ভাই? আমি সামান্য ব্যক্তি। এসব কর্তা ব্যক্তিদের বলেন। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, উচিত কি উচিত না? উচিত তো বটেই। সাজ্জাদ হোসেন উঠে পড়লেন, শুকনো গলায় বললেন, আমার ডিউটি আছে, আর থাকতে পারছি না। এই সাংবাদিকের সঙ্গে আরো কিছু সময় কাটালে প্যাচে পড়ে যেতে হবে।
চাকরি নিয়ে টানাটানি হবে। আজকের ইন্টারভিউ দিয়েই তার ভয় লাগছে, না জানি কি ছাপা হয়। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চাকরি বাঁচিয়ে চলা ক্রমেই মুশকিল হয়ে পড়ছে। সাজ্জাদ হোসেন জিপ নিয়ে খানিকক্ষণ একা একা পুরানা পল্টন এলাকায় ঘুরলেন। তারপর খুঁজে বের করলেন মিসির আলীর বাড়ি। এটা সেই বাড়ি যা নগ্নগাত্র এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। তার জানা ছিল না মিসির আলীর সঙ্গে এর পরেও তার দেখা হয়েছে, কিন্তু মিসির আলী এ প্রসঙ্গে কোনো কথা বলেননি, যেন এটা বলার মতো কোনো ব্যাপার নয়। অথচ মিসির আলীকে 2-3 বার স্টেটমেন্ট দিতে হয়েছে। একজন ইনভেস্টিগেটিং অফিসার এসে সব দেখে শুনে গিয়েছে। যথেষ্ট হইচই করা হয়েছে এটা নিয়ে। অন্য যে কেউ হলে প্রথম সুযোগে এই ঘটনাটা বন্ধু বান্ধবদের বলতো। মিসির আলী বলেননি। লোকটি কি ইচ্ছে করেই নিজেকে আলাদা প্রমাণ করবার জন্য এরকম করে? সাজ্জাদ হোসেন কড়া নাড়লেন। মিসির আলী ঘরেই ছিলেন। তিনি দরজা খুললেন। সাজ্জাদ হোসেনকে দেখে বিন্দুমাত্র অবাক হলেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হলো তিনি যেন বন্ধুর জন্যই অপেক্ষা করছিলেন। সাজ্জাদ হোসেন বললেন, খবর কি তোর? ভালো। খোঁজ নিতে এলাম টিকে আছিস তো, না নগ্নগাত্র এসে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়ে গেছে? না, এখনো বানায়নি। তোর ইমার পাত্তা এখনো লাগাতে পারিনি, পারলেই জানবি। পারার সম্ভাবনা কিরকম? কম, খুবই কম। ঠান্ডা পানি খাওয়াতে পারবি? খুব ঠান্ডা? ঠান্ডা পানি হবে না, ঘরে ফ্রিজ নেই। বাড়িওয়ালার ঘরে নিশ্চয়ই আছে। তোর ইমাকে পাঠিয়ে দে না, নিয়ে আসুক। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। মিসির আলী ইমাকে পাঠালেন না, নিজেই ঠান্ডা পানির বোতল নিয়ে এলেন। সাজ্জাদ হোসেন টেবিলে পা তুলে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন। দেখলেই মায়া লাগে। লোকটির ওপর দিয়ে ঝড় যাচ্ছে। মিসির আলী বললেন, চা খাবি? না, তোর সোফায় ঘন্টাখানিক শুয়ে থাকবো। সোফায় কেন? বিছানায় শুয়ে থাক। সোফা হলেই চলবে, বিছানা লাগবে না। তুই কাটায় কাটায় 1 ঘন্টা পরে ডেকে তুলবি। ঠিক আছে, তুলব। সাজ্জাদ হোসেন সোফায় লম্বা হলেন এবং দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন। তবে তাকে ডেকে তুলতে হলো না। ঠিক 1 ঘন্টা পরে নিজে নিজেই জেগে উঠলেন। প্রাণী হিসেবে মানুষের তুলনা নেই। তার অবচেতন মন সারাক্ষণ কাজ করে, যথাসময়ে তাকে সজাগ করে দেয়, বিপদের আভাস দিতে চেষ্টা করে। মুশকিল হচ্ছে তার কর্মপদ্ধতি আমাদের জানা নেই। সাজ্জাদ হোসেন বললেন, 1 কাপ চা খাবো, তারপর যাব। আজ সারা রাত ডিউটি, যেভাবেই হোক আজ নগ্নগাত্রকে ধরবই। মিসির আলী শান্ত স্বরে বললেন, ম্যানিয়াকদের ধরা খুব মুশকিল। এদের ইন্দ্রিয় খুব সজাগ থাকে। সজাগ থাকুক আর নাই থাকুক, ব্যাটাকে আজ ধরবই। স্কটল্যান্ড ইয়ার্ডের দেশ। খোদ ইংল্যান্ডেও কিছু কিছু ম্যানিয়াকদের ধরতে 3-4 বছর সময় লেগেছে। একজনের নাম তুই নিশ্চয়ই জানিস, রোড সাইড স্ট্রাঙ্গলার। বেছে বেছে ব্লাইন্ড মেয়েদের খুন করত। 6.5 বছর চেষ্টা করেও ওকে ধরা যায়নি। আমি ধরব, আজ রাতেই ধরব। মিসির আলী চুপ করে গেলেন। সাজ্জাদ হোসেন বললেন, উঠি। চা খাবি বললি, মত বদলেছি, খাবো না। মিসির আলী বললেন, আমি কি তোর সঙ্গে যেতে পারি? আমার সঙ্গে যাবি কেন? আমি ধানমন্ডির একটা বাড়িতে ঢুকতে চাই। ওরা ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ করে রেখেছে এবং বলছে বাড়িতে কেউ নেই। কিন্তু আমি জানি বাড়িতে লোকজন আছে। পুলিশের গাড়িতে করে গেলে দারোয়ান ভয় পেয়ে গেট খুলবে। আজ রাতেই যেতে হবে। তোকে ঢুকতে দিচ্ছে না কেন? আছে অনেক ব্যাপার, পরে বলবো। আমাকে ও বাড়িতে নামিয়ে দিতে তোর অসুবিধা আছে? অসুবিধা থাকলে থাক, না অসুবিধা নেই। রাত 10:30টার মতো বাজে। দারোয়ান জেগেই ছিল। মিসির আলী যা ভেবেছিলেন তাই হলো। পুলিশ এসেছে শুনে সে গেট খুলল। মিসির আলী ভেতরে ঢুকে পড়লেন। ওসমান সাহেব এবং তার স্ত্রী দুজনেই দোতলার বারান্দা থেকে দেখলেন
মিসির আলি গেট দিয়ে ঢুকছেন এবং বেশ সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছেন। ওসমান সাহেব নিচে নেমে এলেন। মিসির আলি বললেন, আপনি ভালো আছেন? ওসমান সাহেব জবাব দিলেন না, মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। মিসির আলি বললেন, অসময়ে এসেছি, উপায় ছিল না বলেই আসতে হয়েছে। আমি আপনাকে সাহায্য করতে চাই। ওসমান সাহেবের বসার ঘর। রাত প্রায় 11টা। একটি কম পাওয়ারের টেবিল ল্যাম্প ছাড়া ঘরে কোনো আলো নেই। আবছা অন্ধকার। এই আবছা অন্ধকার ঘরে 3জন মানুষ মুখোমুখি বসেছিলেন। একজন উঠে চলে গেলেন, ফরিদা। তিনি নিঃশব্দে কাঁদছিলেন। যে আলোচনা চলছিল তা তার সহ্য না হওয়ায় উঠে চলে গেছেন। এখন বসে আছেন দুজন, মিসির আলি ও ওসমান সাহেব। কথাবার্তা এখন বিশেষ হচ্ছে না। ওসমান সাহেবের যা বলার তা বলেছেন। এখন আর তেমন কিছু বলার নেই। তিনি বসে আছেন মূর্তির মতো। দেখে মনে হচ্ছে তার মধ্যে জীবনের ক্ষীণতম স্পর্শও নেই, যেন একজন মরা মানুষ। মিসির আলি বললেন, আপনি বলছেন ফিরোজকে তালাবন্ধ করে রেখেছেন? হ্যাঁ। কবে থেকে? আজ নিয়ে 6 দিন। এটা তো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ এই 6 দিনে বেশ কবার সে বের হয়েছে। পুরানা পল্টন এলাকায় তাকে দেখা গেছে, পত্রিকায় নিউজ হয়েছে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, কিভাবে কি হচ্ছে আমি জানি না। আমি যা করেছি সেটা বললাম। তালা দেওয়া আছে, আপনি নিজে ঘরে গিয়ে দেখতে পারেন। সেই তালার চাবি কার কাছে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি, অন্য কেউ তালা খুলে দিতে পারে কি না? না, পারে না, কারণ চাবি আমার কাছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন তালা বন্ধ করে রাখা সত্ত্বেও সে বের হয়ে পড়ছে? আমি কিছুই বলতে চাচ্ছি না, আপনার যা ইচ্ছা মনে করতে পারেন। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, আমি কোনো আধিভৌতিক ব্যাপারে বিশ্বাস করি না। একজনকে তালা বন্ধ করে রাখা হবে, কিন্তু তবু সে বের হয়ে যাবে, এটা আর যেই বিশ্বাস করুক, আমি করব না। বিশ্বাস করতে আপনাকে আমি বলছি না, আপনি নিজে গিয়ে দেখুন। সেটা না করে আপনি একই কথা বারবার আমাকে বলছেন কেন? সেটা বলছি কারণ আমি আগে সমস্ত ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করতে চাই। ওসমান সাহেব, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি এই ছেলেটিকে সুস্থ করে তুলতে চাই। আপনি আমাকে শত্রুপক্ষ মনে করছেন, এটা ঠিক না। আমি কোনো পক্ষ নই, আমি একজন চিকিৎসক। মিসির আলি উঠে দাঁড়ালেন এবং সহজ গলায় বললেন, চলুন ফিরোজের ঘরটা দেখে আসি। আপনি একাই যান, আমি যাব না। আপনি যাবেন না কেন? আমার সহ্য হয় না, আমি নিজেও পাগল হয়ে যাব। মিসির আলি একাই রওনা হলেন। ফিরোজের ঘর নিঃশব্দ। সেই গরমেও চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে মিসির আলি চমকে উঠলেন। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগোঁফ, গালের হাড় উঁচু হয়ে আছে। সেই উজ্জ্বল গৌরবর্ণের কিছুই নেই, কেমন কালি মেরে গেছে। মিসির আলি লক্ষ্য করলেন ফিরোজের হাতের নখ বড় বড় হয়েছে। নখের নিচে ময়লা জমে দেখাচ্ছে শকুনের নখের মতো। ঘুমের মধ্যেই ফিরোজ পাশ ফিরল। মিসির আলি লক্ষ্য করলেন সে হা করে ঘুমোচ্ছে এবং মুখ দিয়ে লালা পড়ে বিছানার একটা বেশ বড় অংশ চটচটে হয়ে আছে। কুৎসিত একটা দৃশ্য। ঘরের একটি মাত্র দরজা, সেখানে সত্যি সত্যি বিরাট একটা তালা ঝুলছে। দুদিকে দুটি বিশাল জানালা, জানালায় লোহার গ্রিল। সেই গ্রিল ভেঙে বের হওয়া অসম্ভব। সুস্থ মানুষ তো দূরের কথা, একজন পাগলও চেষ্টা করবে না। মিসির আলি বসার ঘরে ফিরে এলেন। ওসমান সাহেব বললেন, ঘর যে বন্ধ, এটা আপনার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন বলুন সে কিভাবে বের হয়? ফিরোজের ঘরের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমের ভেতরটা আমি দেখতে পাইনি, তবে আমার ধারণা বাথরুমে বেশ বড় একটি ভেন্টিলেশন আছে এবং ফিরোজ সেই ভেন্টিলেটর দিয়ে বের হয়। ওসমান সাহেব নড়ে চড়ে বসলেন, সিগারেট ধরালেন। মিসির আলি লক্ষ্য করলেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপছে। মিসির আলি বললেন,
এক্ষুনি আপনি ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা করুন। আজ রাতে যেন সে বের না হতে পারে। হ্যাঁ, করছি। আমি এখন চলে যাব, কিন্তু কাল ভোরে আবার আসব। আপনার দারোয়ানকে বলে দিন যাতে সে আমাকে ঢুকতে দেয়। হ্যাঁ, আমি বলবো। মিসির আলি সাহেব, বলুন, আমার ছেলে কি কোনোদিন সুস্থ হয়ে উঠবে? নিশ্চয়ই হবে, হতেই হবে। এত রাতে আপনি বাড়ি গিয়ে কি করবেন? থেকে যান এখানে। না, থাকতে পারবো না। আমার সঙ্গে ছোট্ট একটা মেয়ে থাকে, সে একা ভয় পাবে। আপনি দেরি না করে ভেন্টিলেটরটা বন্ধ করার ব্যবস্থা করুন। করছি, এক্ষুনি করছি। ফরিদা ঘরে ঢুকলেন। তাকে খুব উদ্বিগ্ন ও চিন্তিত মনে হলো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কাঁপছেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। ফরিদা থেমে বললেন, মিসির আলি সাহেব, ফিরোজ জেগেছে, আপনাকে ডাকছে। আপনার সঙ্গে কথা বলতে চাই। কেমন আছো ফিরোজ? ভালো আছি। তুই কেমন আছিস? মিসির আলি চমকে উঠলেন। ভারী গম্ভীর গলায় কথা বলছে ফিরোজ। চোখে মুখে একটা তাচ্ছিল্যের ভাব। সে পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে আছে। তুই তুই করে বলছি বলে রাগ করেছিস, তাই না? তুই তো আবার প্রফেসর মানুষ। রাগ করছি না, তবে দুঃখিত হচ্ছি। সবাইকে সবার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। তা উচিত, কিন্তু মুশকিল কি জানিস? সারা জীবন তুই ছাড়া কোনো সম্বোধন করিনি। আমাকে চিনতে পারছিস তো তুই? তুই তো গিয়েছিলি আমাদের বাড়িতে। মিসির আলি চুপ করে রইলেন। যে কথা বলছে সে ফিরোজ নয়, ফিরোজের দ্বিতীয় সত্তা, সেকেন্ড পার্সোনালিটি। কি রে, চুপ করে আছিস কেন? ভয় পাচ্ছিস? বলেই হা হা করে হাসল। না, ভয় পাচ্ছি না। খাঁচায় আটকে রেখেছিস, ভয় পাবি কেন? ছেড়ে দে, তারপর দেখি তোর কত সাহস। আমার সাহস কম? এই তো একটা সত্যি কথা বললি। হ্যাঁ, তোর সাহস কম, তবে তোর বুদ্ধি আছে, মাথা খুব পরিষ্কার। বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো। আমি কারুর শত্রু নই, বাজে কথা বলিস না। তুই আমার শত্রু, মহাশত্রু। কেমন করে? তুই ফিরোজকে সারিয়ে তুলতে চাচ্ছিস। তাকে সারিয়ে তুললে আমি কোথায় যাব? ডান্ডা পেটা করব কিভাবে? তুই বল। ডান্ডা পেটা করতেই হবে। করব না? বলিস কি তুই? আমাকে পিটিয়ে মেরে ফেলেছে, আমি ছেড়ে দেব? পিটিয়ে তক্তা বানিয়ে ফেলব। লাভ কি তাতে? লাভ লোকসান জানি না। ছোট চৌধুরী লাভ লোকসানের পরোয়া করে না। তোকে আমি একটা শিক্ষা দেব। এক বাড়ি মেরে টপ করে মাথাটা ফাটিয়ে দেব। গল গল করে ঘিলু বের হয়ে আসবে, ছিটকে আসবে রক্ত। মজার ব্যাপার, তাই না? তবে তুই দেখতে পাবি না, আফসোসের কথা। মিসির আলি তাকিয়ে দেখলেন এ বাড়ির প্রায় সবাই এসে জড়ো হয়েছে, চোখ বড় বড় করে শুনছে এই অস্বাভাবিক কথাবার্তা। কাঁদছেন শুধু ফরিদা। ফিরোজ হিস হিস করে উঠল। কি, চুপ করে আছিস কেন রে? কথা বলছিস না কেন? ভয় পেয়েছিস? ভয় পেয়ে শেষটায় মেয়ে মানুষের আঁচল ধরলি, লজ্জা করে না? কার কথা বলছো? ওরে হারামির বাচ্চা, তুই জানিস না কার কথা বলছি। তোর পেয়ারের নীলু বেগম, যার ইয়ে দুটি এবং যার ইচ্ছে হচ্ছে। কুৎসিত সব কথা এক নাগাড়ে বলে যেতে লাগলো। কদর্য অশ্লীলতা, যা ছাপার অক্ষরে লেখার কোনো ভাষা নেই। ফিরোজ যে সব কথা বলতে লাগলো তার ভগ্নাংশ অশ্লীলতম পর্ণ পত্রিকায়ও থাকে না। ফরিদা দ্রুত ঘরে চলে গেলেন। কাজের লোকগুলি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ওসমান সাহেব ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠলেন, শাট আপ। ফিরোজ হাসি মুখে তাকালো ওসমান সাহেবের দিকে, যেন খুব মজার কথা বলছেন তিনি। এমন ভঙ্গিতে বলতে লাগলো, আমাকে ইংরেজি গাল দিচ্ছে, বা বেশ মজা হচ্ছে তো। কাকে তুই ইংরেজিতে গাল দিচ্ছিস? তোর নারী নক্ষত্র আমি সব জানি। সালেহা নামের কাজের মেয়েটির সঙ্গে তুই কি করেছিস বলে দেব। খুব মজা পেয়ে গিয়েছিলি, তাই না? কদিন খুব সুখ করে নিলি। বলবো কি করেছিলি? বলবো? বলেই হা হা করে হাসল।
কি পালিয়ে যাচ্ছিস কেন? লজ্জা লাগছে? ফুর্তি করার সময় লজ্জা লাগেনি? একটা ঘটনা বরং বলেই ফেলি। ওসমান সাহেব বললেন, মিসির আলি সাহেব, আপনি চলে আসুন। আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমি আসছি। তুই যাচ্ছিস না কেন? কথাগুলো শুনতে মজা লাগছে তাই না? তরিয়ে কিছু কুৎসিত কথা। মিসির আলি গম্ভীর গলায় বললেন, ফিরোজ, চুপ কর। ঠিক আছে, চুপ করলাম। তুই আজ রাতে কোথায় থাকবি? বাসাতেই থাকবো। তাহলেই দেখা হবে? না, দেখা হবে না। বাথরুমের ভেন্টিলেটর বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরোজের কয়েক সেকেন্ড সময় লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর লণ্ডভণ্ড কাণ্ড করল। চেয়ার ভাঙল, লাথির পর লাথি বসাতে লাগলো পালঙ্কে। কাপ বাটি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। চোখে দেখা যায় না এমন ব্যাপার। ভয়াবহ উন্মত্ততা। মনে হয় এ কোনোদিন শান্ত হবে না। মিসির আলি একটি সিগারেট ধরালেন। ফিরোজ চাপা গলায় গর্জন করছে, ক্রুদ্ধ পশুর গর্জন। সমস্ত আবহাওয়ায় দূষিত হয়ে গেছে। নরকের একটি ক্ষুদ্র অংশ নেমে এসেছে এখানে। মিসির আলি দাঁড়িয়ে থাকা লোকদের বললেন, তোমরা যাও, বারান্দার বাতি নিভিয়ে দাও, ও আপনা আপনি শান্ত হবে।